আজকে আমরা পড়ব গ্রহ রূপে পৃথিবী। পৃথিবী কি? প্রথম চ্যাপ্টার, ক্লাস 9 এর প্রথম চ্যাপ্টার। পৃথিবী যার মধ্যে আমরা বসবাস করি, অর্থাৎ আমাদের বাসস্থান। গ্রহ, আমাদের পৃথিবী হচ্ছে একটি গ্রহ, এটা আমরা জানি। আচ্ছা, গ্রহর সঙ্গে অনেকগুলো কথা। গ্রহ কি? রাত্রের আকাশে, মেঘমুক্ত রাত্রের আকাশে আমরা অনেক আলো দেখতে পাই, মিটিমিটি। কেউ মিটিমিটি জ্বলছে, কেউ জ্বলছে না। আমরা সহজেই বলতে পারি যে যেগুলো মিটমিট করে জ্বলছে সেগুলোকে আমরা বলি নক্ষত্র, তাই তো? নক্ষত্র। কেন নক্ষত্র বলি? কারণ নক্ষত্রের নিজস্ব আলো রয়েছে। নক্ষত্রের নিজস্ব আলো থাকে বলে সে মিটমিট করে জ্বলে। আলোর মানে নক্ষত্রের মধ্যে বিভিন্ন গ্যাসীয় যে পদার্থগুলো রয়েছে, যেগুলোর দ্বারা নক্ষত্র তৈরি হচ্ছে বা সৃষ্টি হয়েছে, সেই গ্যাসগুলো জ্বলছে এবং যার নিজস্ব আলো রয়েছে সে দিক দিক করে জ্বলবে। খুব সহজভাবে যদি আমরা এই বিষয়টাকে বোঝার চেষ্টা করি, তাহলে বাড়ির মধ্যে যদি তুমি মোমবাতি বা প্রদীপ এগুলো জ্বালাও, তাহলে দেখবে সেগুলো দপদপ করবে। আর ইলেকট্রিক আলো, যার মধ্যে যে সুইচ জ্বালালে পরে যার মধ্যে আলো আসছে বিদ্যুতের সাহায্যে, সে কনস্ট্যান্ট জ্বলবে, তাকে সে দিকি দিকি করে জ্বলে না। তো নক্ষত্র হচ্ছে সেরকম। নক্ষত্রের নিজস্ব আলো আছে, নিজস্ব নিজের মধ্যে যে সমস্ত গ্যাসীয় পদার্থ রয়েছে সেগুলো সবসময় বিস্ফোরণ ঘটছে এবং তার ফলে সেগুলো জ্বলছে, তার ফলে সেখান থেকে আলো জ্বলছে। সেই জন্য নক্ষত্রের নিজস্ব আলো থাকার জন্য নক্ষত্র মিটমিট করে জ্বলে। আর নক্ষত্রের বাদ দিয়ে বাকি যেগুলো, অর্থাৎ যাদের নিজস্ব আলো নেই, তারা কি হয়, তাদের আলো স্থির। তাদের আলো স্থির কেন? আলোর সাহায্যে আমরা দেখতে মানে তারা কি করছে, এই যে নক্ষত্রের মিটমিট আলো, ধরো এই জায়গাটা অন্ধকার, এই জায়গায় পড়ছে, এই জায়গায় যখন পড়ছে আমরা টর্চ ফেলি, আমরা যখন টর্চ জ্বালি তখন আমরা যদি একটি অন্ধকার জায়গায়, কোনো একটি জায়গার ওপরে টর্চ ফেলি দেখতে যাই, তাহলে সেই জায়গাটা আমরা পরিষ্কার দেখতে পাই, বাকি জায়গাগুলো অন্ধকার হয়। তো নক্ষত্র ওরকম গ্রহগুলোর উপরে টর্চ ফেলে, ধরে নাও ওরা আলো অবাধে বাধাহীন ভাবে তো আলো যেতে পারে, অনেকটা যায় এবং অনেক স্পিডে যায়। নক্ষত্র বহু দূরে থাকা কোনো গ্রহ বা যে গ্রহ তার চারপাশে ঘুরছে সেই গ্রহের কাছে সেই গ্রহ আলোটিকে শোষণ করছে, আলো তার উপরে পড়ছে। তো তার যে প্রতিফলন, সেই প্রতিফলনটা কি হয়, স্থির আলো হয়। সেই যেমন আমরা টর্চ জ্বালছি, টর্চ জেলে যে জায়গাটির ওপরে যে বস্তুটিতে আমরা টর্চ মানে ফেলছি, আলোটা ফেলছি, সেই বস্তুটিতে আমরা আলোর রিফ্লেক্ট হয়ে আমাদের চোখের কাছে আসছে এবং আমরা তাকে স্থির আলো দেখতে পাচ্ছি। ঠিক সেই রকম ভাবেই নক্ষত্র যখন গ্রহকে, যে কোনো গ্রহ বা উপগ্রহকে আলোকিত করছে, তখন সেই গ্রহ বা উপগ্রহের যে আলোটা সেটা মিটমিট করে জ্বলছে না, সেটা স্থির ভাবে জ্বলছে। তো এইভাবে আমরা নির্বাচন করতে পারি যে কোনটি গ্রহ এবং কোনটি নক্ষত্র। আমাদের পৃথিবী এবং পৃথিবীর মতন মঙ্গল, বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটোটাকে এখন গ্রহের মধ্যে ধরা হয় না, প্লুটো বাদ দিয়েও এই যে আমাদের 8টি গ্রহের কথা বলা হয়, এরা কি করে, সূর্যের চারদিকে ঘোরে। সূর্য হচ্ছে নক্ষত্র, যার উৎস, যে শক্তির উৎস, যে আলোর উৎস, সেই আলোর চারপাশে ঘুরছে এবং একই সাথে সূর্যের আলোতে তারা আলোকিত হচ্ছে। তাদের যে দিকটা সূর্যের দিকে রয়েছে, অর্থাৎ এটা ধরো সূর্য, এবার বুধের এই পাশটা সূর্যের দিকে রয়েছে, তাই তো? তাহলে এইখানে আলোকিত হচ্ছে। এবার বুধ, শুক্র, এখানে আমাদের পৃথিবী। এই পৃথিবী কি করছে, পৃথিবী ঘড়ির কাঁটার উল্টো দিকে নিজে আবর্তিত হচ্ছে আহ্নিক গতিতে এবং বার্ষিক গতির সাহায্যে সূর্যকে চারদিকে বছরে একবার করে সূর্যকে প্রদক্ষিণ করছে। তো এই পৃথিবীর
সঙ্গে রয়েছে পৃথিবীর একটি ছোট্ট উপগ্রহ, যাকে আমরা বলি চাঁদ। তো চাঁদ কি হচ্ছে, চাঁদ সূর্যের এই আলোটি এখান থেকে পাচ্ছে এবং সূর্যের যে জায়গাটিতে চাঁদ আলো ফেলছে আমরা কেবলমাত্র চাঁদের সেই পিঠটি দেখতে পাই। কোন কোন সময় দেখতে পাই, এই যে দিকটা সূর্যের দিকে রয়েছে সেটা তো তখন তো আমাদের সূর্যের আলোই পড়ছে দিনের বেলা, তাই অন্ধকার হচ্ছে না, আমরা শুধু সূর্যকেই দেখতে পাচ্ছি। রাত্রের আকাশে আরো যে দূরে দূরে জ্যোতিষ্ক রয়েছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। তো এই যে সূর্যের যে পিঠটা আমাদের দিকে রয়েছে, এই পিঠে আমাদের হচ্ছে দিনের বেলা। দিনের বেলা আমরা রাতের আকাশে চাঁদ বা অন্যান্য তারা নক্ষত্র কিচ্ছু দেখতে পাই না। এবার যে পিঠটি অন্ধকারে রয়েছে, চাঁদ এই জায়গায় রয়েছে, চাঁদের এই জায়গাটি এইখানে সূর্যের আলো যে চলে আসছে, আমরা এই রাত্রের অন্ধকারে আমরা এই জায়গায় চাঁদকে দেখতে পাচ্ছি সূর্যের আলোর সাহায্যে। তো এইটা হচ্ছে আমাদের পৃথিবী, সূর্য, চন্দ্র বা চাঁদ, এদের এই ক্যালকুলেশন। এবার আমাদের পৃথিবী যে গ্রহ নক্ষত্র নয়, এটা আমরা কিভাবে জানলাম? বহু বছর আগে, আজ থেকে প্রায় 3000 বছর আগে মানুষ মনে করতো যে পৃথিবী সমতল। আমরা গ্যালিলিওর নাম শুনেছি, যে গ্যালিলিও বলেছিলেন, তার আগে কোপার্নিকাস, এনারা বলেছিলেন যে পৃথিবী গোলাকার এবং পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। তার আগে মানুষ বিশ্বাস করত সূর্য পূর্ব দিকে উঠছে এবং পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, তাহলে সূর্য যাওয়া আসা করছে। তারা যেহেতু পৃথিবী একটা বড় বিশাল বড় একটা গ্রহ, সেই গ্রহ, এবং মানুষের তখন ধারণা ছিল না যে সূর্য আরো কত বড়, পৃথিবীর থেকে কত গুণ বড় সূর্য, সেই ধারণা তখন তৈরি হয়নি বা তৈরি হওয়াটা সম্ভব ছিল না। তো তখন তারা মনে করত যে পৃথিবী একটি বিশাল বড় সমতল ক্ষেত্র। তারা পৃথিবীকে মনে করত এরকম এরকম একটি প্লেট। এবং সূর্য একবার এইদিকে পূর্ব দিকে উঠছে, আবার পশ্চিম দিকে অস্ত চলে যাচ্ছে এবং এইটুকু জায়গা সূর্য ক্রস করছে, আবার সূর্য উঠছে নামছে। এইটা ছিল পৃথিবীর সম্পর্কে তখনকার, আজ থেকে 3000-4000 বছর আগে মানুষের, অন্তত 4000 বছর আগে মানুষের এইটাই ধারণা ছিল যে পৃথিবী হচ্ছে সমতল। কারণ পৃথিবীর মধ্যে আমাদের, যদি এইটা তুমি একটা পৃথিবী ভাবো, পৃথিবীর মধ্যে একটি জায়গা, ধরো এটা স্থলভূমি, ঠিক আছে, এ একটা বিন্দু, বি একটা বিন্দু, ঠিক আছে, মানে এইটা হচ্ছে একটি স্থলভাগ, এইটা পুরোটা ধরো জলভাগ বা বরফের, উত্তর গোলার্ধে বরফের, তারপরে ধরো আবার এইখান থেকে এইটুকু একটা বিস্তীর্ণ জায়গা, তারপরে জল, তারপরে আবার এইখান থেকে এইটুকু ঘন জঙ্গল হেনাতেনা হতে পারে, সমুদ্র, এইটুকু আবার এরকম ভাবে পৃথিবীর বিভিন্ন জায়গা, এটা তো পৃথিবীর ওপরের জায়গা, এই বিভিন্ন জায়গায় তুমি যদি এইটুকু জায়গা এখানে এ এবং বি এরকম ভাবে করো, তাহলে কি হচ্ছে, এ এবং বি দেখো, তাই তো, এরকম হচ্ছে জায়গাটা, এইভাবে টানো এইভাবে টানো, দেখো কি পাচ্ছ এই জায়গাটাকে, তুমি সরল, প্রায় সরল লেখাই বলা যায়। তো তখন এই যে মহাদেশ, একটা মানুষ স্থলভাগ অব্দি যেতে পারতো, তার জলে নামার যে ভয় ছিল, তার একটা কারণ হচ্ছে তারা তখন নৌবিদ্যা শেখেনি, জাহাজ করে যে যেতে পারে সেইটা, নৌকো আবিষ্কার হয়নি সেরকম সময়। তো তখন মানুষ মনে করত যে পৃথিবী তো সমতল, পৃথিবীর সমতল এবং এইখানটায়, অর্থাৎ পৃথিবীর তারা যে, আমরা যেমন মনে করি যে আমরা সমান সমতলে রয়েছি, বা আমাদের এটা এখন আমরা বহু বছর ধরে ধরে জানি যে আমাদের পৃথিবী গোলাকার, পুরো বিষয়টা আমরা জানি। তখন তো মানুষ বিষয়টা জানতো না। তখন এরা কি মনে করতো, তখন এরা মনে করতো যে আমরা তো এই সমতলে রয়েছি এবং সূর্য এদিকে উঠছে এবং সূর্য এদিকে নেমে যাচ্ছে, এদিকে সূর্যটা পড়ে যাচ্ছে, তারপরে ও কোনো রকম ভাবে এদিকে এসে আবার উঠছে, এইটা মনে করতো। এবং মানুষ যেহেতু না জানার ফলে তাদের ভীষণ ভয় ছিল, তারা কোনোভাবেই এইখান থেকে, ধরো কেউ নদীতে, সমুদ্রে বা নদীতে যে নৌকো নিয়ে যাবে, বা সমুদ্রের পাশে তো আরো ভয়, সমুদ্রের কি বিশাল বিশাল ঢেউ, এই ঢেউয়ে তো মরেই যাব, এই ধরনের ভয় ছিল। এবং তারা সেই ভয়ের কারণে তারা পৃথিবীর সমুদ্রে গিয়ে তারা দেখতে পারতো না যে আদপেও বিষয়টা কি।
এবার যখন মানুষ নৌবিদ্যা শিখলো, ছোট ছোট ডিঙি নৌকা ভেলা আবিষ্কার করে সেইগুলো নিয়ে তারা মাছ খেতে শিখলো, মৎস্য শিকার শিখলো, তখন কিছু মানুষ দেখলো, তাহলে এটা পরিষ্কার কেন মানুষের ধারণা ছিল পৃথিবী সমতল। তো এরপরে দেখছে যে সমুদ্রের জাহাজ, অর্থাৎ ধরো কোনো একটি জায়গায় সমুদ্রের, সে পৃথিবীর এই জায়গায় রয়েছে, ঠিক আছে, সমুদ্র এখানে, সেই এ বিন্দুতে সে রয়েছে, বি বিন্দুতে একটা নৌকা, এই নৌকাটা কি হচ্ছে এরকম ভাবে নেমে যাচ্ছে, তাই তো। সে কিছু দার্শনিক যখন বিজ্ঞান চর্চা দিন দিন করে বিজ্ঞানের শিক্ষা চলেছে, মানুষের মধ্যে বিভিন্ন আগ্রহ জন্মাচ্ছে, মানুষ যত এগোচ্ছে, যুগ যত এগোচ্ছে, মানুষ যত আধুনিক হচ্ছে, তখন তার মধ্যে আধুনিক চিন্তা ভাবনা, ভয়কে জয় করার একটা প্রবণতা, এই সমস্ত কিছু জন্ম নিচ্ছে। ঠিক তখন কিছু মানুষ মনে করলো যে নৌকা এখানে যাচ্ছে, আবার যখন যে নৌকায় যাচ্ছে মৎস্যজীবী, সে তো এখানে যাচ্ছে, এত দূর যাচ্ছে, মাছ শিকার করছে, সে সমুদ্রই দেখছে, সে আবার এই জায়গায় ফিরে আসছে। এবার এই জায়গায় যে ব্যক্তিটি অবস্থান মানে আছে, দাঁড়িয়ে দেখছে, সে দেখছে নৌকাটা এইরকম ভাবে যাচ্ছে, মানে নিচে গড়িয়ে যাচ্ছে, আবার সে ফিরে আসছে, তাহলে এমন নয় তো যে নিচে আরো এইরকম ভাবে রয়েছে, বিষয়টা এইরকম ভাবে রয়েছে, এটা প্রথম আসে। এবং তারপরে একজন দার্শনিক বা ভূতত্ত্ববিদ, ভূতত্ত্ববিদ তখনও আসেনি, তারপরে একজন দার্শনিক, তিনি একটি কাজ করলেন, একটা খুঁটি এরকম ভাবে 1 কিলোমিটার বরাবর তিনি পুঁতলেন। হ্যাঁ, তিনটে খুঁটি তিনি 1 কিলোমিটার জায়গা পরপর পুঁতলেন। কেন পুঁতলেন না, দেখতে যদি তিনটে এরকম সমতলে পুঁতেন, তাহলে এই যে এই তিনটে খুঁটি, এখানে 1 কিমি রয়েছে, এখানে 1 কিমি, ঠিক আছে, এই খুঁটিগুলি তিনি যখন পুঁতলেন, দেখলেন যদি সমতল হয় তাহলে তিনটে খুঁটির মাথায় উনি সমান দূরত্বে দেখতে পাবেন, ঠিক আছে। কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে এই খুঁটিটি তো আছে, এই খুঁটিটি তার থেকে একটু যেন নিচে গড়িয়ে যাচ্ছে, এটা আরো দেখতে পাচ্ছেন না। তো তখন তাদের মধ্যে একটা ধারণা আসলো যে পৃথিবী নিশ্চয় ইয়ে নয়, মানে সমতল নয়, বা যেটা ভাবছি সেটা নয়, পৃথিবী গোলাকার। এবং আরো তাদের কাছে নিয়ে আসে যে চাঁদ, পৃথিবীর উপগ্রহ, রাত্রের আকাশে যে চাঁদ আসছে, চাঁদও গোল, সূর্যও গোল, তাই তো। এবং রাত্রের আকাশে যত আমরা তারা দেখতে পাচ্ছি বা জ্যোতিষ্ক দেখি দূর থেকে, সেগুলো প্রায়ই সবাই গোলাকার, গোলাকৃতি। তাহলে পৃথিবী আহামরি কি যে পৃথিবীকে সমতল হবে, পৃথিবীও গোলাকার হতে পারে, আমরা বুঝতে পারছি না। ধরো একটি গ্লোব, বিশাল বড় একটি গ্লোবের মধ্যে তুমি একটা লাল পিঁপড়ে ছেড়ে দিলে, সে কি হবে, তাকে তো গ্লোবের মধ্যে তুমি দেখতেই পাবে না। তুমি গ্লোবটাকে নিয়ে যত তুমি ঘোরাও, পিঁপড়েটা দেখবে ঠিক আস্তে 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 সে তার নিজের পথ ধরে চলছে, তার মধ্যে সেই অনুভূতিটাই হচ্ছে না যে এটা ঘুরছে, আমি পড়ে যাব বা আমার কিছু ইয়ে হবে, এই যে বিষয়গুলো, এইগুলো আমাদের ক্ষেত্রেও সেই রকমই। এই বিশাল পৃথিবীতে আমরা আমাদের কাজকর্ম করি, কিন্তু আমরা বুঝতেই পারছি না পৃথিবী প্রত্যেক সেকেন্ডে কত কিলোমিটার চলে যাচ্ছে, এবং নিজের কক্ষপথে সে বনবন বনবন করে ঘুরে যাচ্ছে একসাথে। তো এই হলো আমাদের গ্রহ, মানে মানুষের প্রাথমিক ধারণাটা এটাই ছিল। সর্বপ্রথম তোমার গ্রিক দার্শনিক এই পৃথিবীর গোলাকার এই বিষয়টির ওপরে, বা পৃথিবীর গ্রহ এই বিষয়টির ওপরে প্রাচীন সাহিত্যে বা প্রাচীন যুগে যতগুলো গবেষণা বা হয়েছে, তার পথিকৃৎ হচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রেই গ্রিক গ্রিক দার্শনিক, বা বিজ্ঞানী। তখন তো বিজ্ঞানী সেই হিসেবে আমরা দার্শনিক বলতাম। এবং তারপরে যদি হয় ইতালিতে গ্যালিলিও পরবর্তীকালে অনেক দূরবীনের আবিষ্কারের ফলে যেটা হয় যে মানে পুরো মানে একটা বিস্ময়কর একটা আবিষ্কার তিনি করে দিয়েছিলেন, তো গ্যালিলিও দূরবীন আবিষ্কার করে। তো এই গ্রিক দার্শনিক পিথাগোরাস, খ্রিস্টপূর্ব
আনুমানিক আনুমানিক কেন বলা হয়, কারণ সত্যি সত্যি কত বছর আগে, তাদের তো বহু বছর আগে, আমরা তো এখন খ্রিস্টাব্দ 2000-এ বাস করছি, এটা হচ্ছে খ্রিস্টপূর্ব, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মেরও প্রায় 600 বছর আগে পৃথিবী যে গোল, এটি ঘোষণা করেন প্রথম গ্রিক দার্শনিক পিথাগোরাস। তিনি প্রথম এটা বলেন। তারপরে খ্রিস্টপূর্ব তিনি প্রথম ঘোষণা করেন যে আমাদের ধারণাগুলো ভুল। তিনি ওই জাহাজের যাওয়া, সূর্য চন্দ্র, মানে সূর্য এবং চাঁদের যে আকৃতি, আকাশের অন্যান্য জ্যোতিষ্কদের যে আকৃতি, এই সমস্ত কিছু দেখে তার মনে হয়েছিল যে বিষয়টা ঠিক এরকম নয়, অর্থাৎ পৃথিবী সমতল নয়। এবং তিনি অঙ্ক কষেন, অঙ্ক কষে সূর্যের চাঁদের যে চন্দ্রগ্রহণের সময় যে চাঁদের ছায়া, সূর্যগ্রহণের সময় যে ছায়া, এই ছায়া অক্ষাংশ, এই সমস্ত কিছু গ্রিক দার্শনিকরা কিন্তু তখন ত্রিকোণমিতি আবিষ্কার করে ফেলেছিলেন। ভীষণ ভীষণ এনারা এগিয়ে ছিলেন তৎকালীন ত্রিকোণমিতির বিজ্ঞানে। তো তারা পিথাগোরাস এই অক্ষাংশ নির্ণয় করে তিনি ঘোষণা করেন সর্বপ্রথম খ্রিস্টপূর্ব 600 খ্রিস্টাব্দে যে পৃথিবী সমতল নয়, আমরা ভুল ভাবছি, পৃথিবী গোল। তখনও কিন্তু এক জায়গার মানুষ অন্য জায়গার মানুষের সঙ্গে পরিচিতি হয়নি, যেটা প্রথমে ছবি এঁকে দেখালাম, যে পৃথিবীর এই মানে যে জায়গার স্থলভাগ, সেই স্থলভাগটাই তো বিশাল বড় বড় তো মহাদেশ। তো তারা মনেই করতো না যে অন্য প্রান্তে আবার অন্য কোনো জায়গায় এরকম মানুষ আছে, মানুষের অস্তিত্ব রয়েছে, এটা কিন্তু তখনও মানুষ বুঝতে মানে জানতো না। তারা ভাবতো যে তারাই একমাত্র এই পৃথিবীর মধ্যে, আর ওই অন্যান্য জলচর প্রাণী বা স্থলজ প্রাণী, উদ্ভিদ, এই সমস্ত রয়েছে। এরপরে খ্রিস্টপূর্ব 350 বছর আগে, 350 খ্রিস্টপূর্বাব্দে অ্যারিস্টটল প্রথম পরীক্ষিতভাবে প্রমাণ করার চেষ্টা করেন যে পৃথিবী গোল। পৃথিবী গোলটা তবুও ওই তৎকালীন সমাজে তো তোমার মধ্যযুগেরও মধ্যযুগ শুরু হচ্ছে, তখন তো সমাজটা ওই রাজা আর পোপ এই দুটোর মধ্যে সীমাবদ্ধ ছিল। তোমাদের ইতিহাসে তোমাদের রয়েছে, তো সেখানে তারা তাদের কিন্তু অনেক লড়াই ছিল, লড়াইয়ের অনেক গল্প আছে, তোমরা পাবে গল্পগুলো। পৃথিবী গোল এটি যদি তারা আবিষ্কার করলেন, কিন্তু তারপরে সূর্য এবং পৃথিবীর যে ক্যালকুলেশন, সেটি আবিষ্কার করতে গিয়ে গ্যালিলিওকে তো অনেক বিজ্ঞানীকে তো প্রাণ দিতে হয়েছিল। তো এই পুরোপুরি এই বিষয়টি অ্যারিস্টটল প্রথম বোঝান, এবং উনি বলেন যে পৃথিবী নয়, পৃথিবী কোনোভাবেই সমতল নয়। এবং তারপর পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান, 1519 খ্রিস্টাব্দে, 1519 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক তখন তো জাহাজ আবিষ্কার হয়েছে, নৌকো আবিষ্কার হয়েছে, এখনকার মতন জাহাজ বলছি না, কিন্তু তৎকালীন বড় বড় নৌকো আবিষ্কার হয়েছে। সমুদ্রে কিভাবে মানুষ বাঁচতে পারবে সেই হয়ে গেছে, সেই সমস্ত কিছু আবিষ্কার হয়ে গেছে। তো ফার্দিনান্দ ম্যাগেলান ছিলেন প্রথম ব্যক্তি, পর্তুগিজ নাবিক, যিনি তার 118 জন সম্ভবত সঙ্গীকে নিয়ে উনি স্পেন থেকে যাত্রা শুরু করেন। স্পেন থেকে যাত্রা শুরু করেন এবং দেখেন আবার তার 3 বছর পর 1522 খ্রিস্টাব্দে, ততদিনে ফার্দিনান্দ ম্যাগেলান ছিলেন না, কিন্তু তার জাহাজ তার সঙ্গী সমেত আবার স্পেনে ফিরে আসে। অর্থাৎ ধরো এইখান থেকে, এই জায়গা থেকে ফার্দিনান্দ ম্যাগেলান শুরু করলেন এবং কোনো জায়গায় করলেন না, মানে ওই একইভাবে ঘুরে গেলেন, একদিকে জাহাজটাকে নিয়ে তিনি আবার এখানে ফিরে আসলেন। তখন বোঝা গেল যে হ্যাঁ, পৃথিবী তাহলে গোল। এবং যে দিগন্ত রেখা জাহাজগুলো যাচ্ছে, সেটা তো বলেইছি। সূর্য যখন অস্ত যাচ্ছে, ধরো এই জাহাজগুলোরটা তো আগে বললাম, ওই যে চোখ সেগুলো দিয়ে। আরেকটা বিষয় হচ্ছে যে দিগন্ত রেখায় যখন কেউ হচ্ছে, ধরো পৃথিবী এরকম,
আমরা এখানে আছি, একটা কিছু ডুবছে, ডুবছে যখন, এটা তো আকাশ, তো এই যে আস্তে 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 ডুবছে, এখানে গোল একটা ইয়ে, অর্থাৎ এই রকম দেখবে আমরা সূর্যকে এই রকম ডুবতে দেখি, সরি, এইরকম সমুদ্রের পাড়ে বা ইয়েতে এইরকম করছি, কোথাও একটা আকাশটা এরকম ভাবে আমরা মনে করছি, আকাশটা এইরকম ভাবে ডুবছে না, আমরা মনে করছি এই দুটো জিনিস এই রকম ভাবে চলে যাচ্ছে, এটা। তো এইটা চোখের দৃষ্টিতে যদি এটা এরকম হতো, অর্থাৎ পৃথিবী যদি এরকম হতো, তাহলে কোনো কিছু ডুবলে পরে এরকম ডুবতো, সে এই রকম ডুবতো না। এই যে কোণের সৃষ্টি হচ্ছে, আমি আগেই বললাম যে গ্রিকরা ত্রিকোণমিতি খুব ভালোভাবে আবিষ্কার করে ফেলেছিল। তো এই হিসেব করে তারা এই দিগন্ত রেখা, সমুদ্রে জাহাজ, এরপর সূর্যাস্ত এবং সূর্যোদয়, এই সমস্ত কিছু দেখে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সূর্যোদয় হচ্ছে, বিভিন্ন সময়ে হচ্ছে সূর্যোদয়। এইটার ব্যাপারটা কি, এইটা অর্থাৎ হচ্ছে পৃথিবী যদি সমতল হতো, তাহলে যদি সূর্য এখানে উঠতো, তাহলে সব জায়গায় আলো পাওয়া যেত একসাথে। এবার পৃথিবী যেহেতু গোলাকার নয়, তাই সব জায়গায় সমতল নয়, তাই সব জায়গায় পৃথিবীর ব্যাপারটা হয়ে যাচ্ছে এরকম। সূর্য এইখানে দিচ্ছে, এবার পৃথিবী ঘুরছে যখন, এইখানে যখন দিনের বেলা হচ্ছে, এখানে সকাল 6টা হচ্ছে, তখন এখানে আরো ভোর, আবার এরকম ভাবে ঘুরছে, এই জায়গায় আরো একটু পরে আলোকিত, তারপরে এই জায়গায় আলোকিত, এইরকম ভাবে আলোকিত হতে 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 পৃথিবীটা যাচ্ছে, এবং সব জায়গায় সমান ভাবে, এই জায়গায় সমানভাবে আলো পড়ছে না, এই জায়গায় সমানভাবে আলো পড়ছে না, এই ভাবে তারা নির্ণয় করে যে বিষয়টা অঙ্ক কষে, যে পৃথিবী আসলে গোলাকার। আজকে এতটুকুই থাক, হ্যাঁ। আজকে এতটুকুই থাক, তারপর ইয়ে হলো, পরের দিনকে আবার পরের ক্লাসে বাকিটা আবার পড়াবো পরের ক্লাসে। আচ্ছা, ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই, টাটা।